আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপডেট বাংলা নিউজের সাথে আছে আমি মানোয়ার। আপনাদের প্রেরণার ভালোবাসায় আমরা এগিয়ে চলছি। এখন জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। মিরপুর অভিযানে বাধা, পুলিশের সাথে সংঘর্ষ। বাণিজ্য মেলা নিয়ে মন্ত্রণালয় আশা ছাড়ছে না। করোনায় আক্রান্ত যুবলীগ চেয়ারম্যান পরশ। টিকা নিয়ে কোনো রুটম্যাপ নেই সরকারের। ভিআইপিদের আগে টিকা দিন। প্রেসিডেন্ট বাইডেনের নজিরবিহীন নির্বাহী আদেশ। ব্যাটিংয়ে নাজমুলকে 3 নম্বরে নামিয়ে সাকিবকে 4 নম্বরে নামানো ঠিক হচ্ছে কিনা? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। মিরপুর উচ্ছেদ অভিযানে বাধা, পুলিশের সঙ্গে সংঘর্ষ। মিরপুর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সঙ্গে পাল্টাপাল্টি দেওয়া হয়েছে। অভিযানে স্থানীয় ব্যক্তিরা বাধা দিলে পরিস্থিতি তৈরি হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ছুটছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর 11 নম্বর ও 3 নম্বর অ্যাভিনিউর 4 নম্বর সড়কে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ডিএনসিসির নেতৃত্ব উচ্ছেদ অভিযান চলছে। এলাকাটি আটকে পড়া পাকিস্তানি অধ্যুষিত। সকাল 10:30টার দিকে সড়কের একটি স্থাপনা ভাঙতে গেলে স্থানীয় ব্যক্তিরা ডিএনসির কর্মকর্তা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করে। এরপর ডিএনসির কর্মকর্তারা পিছু হটেন। কিছুক্ষণ পর কয়েকশো পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী সহ ডিএনসিসি ফের উচ্ছেদের প্রস্তুতি নেয়। তবে স্থানীয় বিহারিদের সঙ্গে নেতাকর্মীদের পাল্টাপাল্টি দাওয়া চলছে। সর্বশেষ বেলা 11:30টার দিকে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে এসেছেন। অভিযান চালাতে গিয়ে বারবার পিছু হচ্ছেন সিটি কর্পোরেশন লোকজন। রাস্তার দুই পাশের বাসাবাড়ি থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। স্থানীয় সদস্য হাসানুল হক ওই সময় ঘটনাস্থলে আসেন। বাণিজ্য মেলা নিয়ে আশা ছাড়ছে না মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাণিজ্য মেলার ডিআইএফটিএফ প্রায়োজন আপাতত স্থগিত হয়ে গেলেও বছরের যে কোনো সময় এই মেলা হতে পারে। তবে এটা নির্ভর করবে কোভিড-19 পরিস্থিতি কত দ্রুত নিয়ন্ত্রণে আসবে তার উপর। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র গতকাল বুধবার এমন আভাস পাওয়া গেছে। সাধারণত প্রতি বছর জানুয়ারিতে ডিআইএফটিএফ ঢাকার শেরে বাংলা নগরে, যেহেতু ঢাকার অদূরে পূর্বাচল বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার হয়ে গেছে, তাই এখন থেকে সেখানে মেলা হবে। কোভিড-19 প্রকোপ যথেষ্ট মাত্রায় কমে না আসায় এবার মেলার আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল আগামী মার্চে। মেলা আয়োজক কিপিবি 10 জানুয়ারি জানিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন 17 মার্চ এবারে মেলা শুরু হবে। একই দিন আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রটির উদ্বোধন করা হবে বলেও জানানো হয়েছিল। এই জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুমতি চাওয়া হলেও গতকাল পর্যন্ত মেলার আয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রী কার্যালয়ে কোনো সবুজ সংকেত পায়নি বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য সচিব মোহাম্মদ জাফরউদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, এখন স্থায়ী কাঠামো হয়ে গেছে, ফলে বছরে যে কোনো সময় মেলা হতে পারে। কোভিড পরিস্থিতি না থাকলে জুন, জুলাই এমনকি অক্টোবর, নভেম্বরেও মেলা হতে পারে। পূর্বাচলে 20 একর জমির উপর তৈরি হয় বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। পূর্বাচলে 20 একর জমির উপর তৈরি হওয়া বাংলাদেশের চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 68টি স্টল হওয়ার বাস্তবতা রয়েছে বলে ইপিবি সূত্রে জানা গেছে। স্থানীয়ভাবে আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র করার জন্য 2009 সালে প্রাথমিকভাবে তেজগাঁও পুরানো বিমানবন্দরে 29 একর খালি জায়গা নির্ধারণ করা হলো। শেষ পর্যন্ত এখানে কোনো জায়গা পাওয়া যায়নি। প্রকল্পটি পরে পূর্বাচল উপশহরে সরিয়ে আনা হয়। করোনা আক্রান্ত যুবলীগ চেয়ারম্যান পরশ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন তিনি। বুধবার যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নদী সমকালকে তথ্য জানান। তিনি বলেন, যুবলীগ চেয়ারম্যান কিছুটা জ্বর অনুভব করে মঙ্গলবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে রাতে পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ আসে। জয়দেব নন্দী জানান, তবে তার অন্য কোনো উপসর্গ নেই, শারীরিক অবস্থা ভালো। বুধবার আবার পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়েছে। টিকা নিয়ে কোনো রুটম্যাপ নেই সরকারের, বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টিকা নিয়ে সরকারের কোনো রুটম্যাপ নেই। সাধারণ মানুষ কখন টিকা পাবে তার কোনো নিশ্চয়তা নেই। প্রথম ধাপে আসা 20 লাখ টাকা কারা পাবে সেটাও আমরা জানি না। প্রতি মাসে নাকি 50 লাখ টাকা আসবে, সেটা কারা কবে পাবে তাও জানি না। বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের মাধ্যমে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা 3 কোটি ডোজ টিকার দাম নিয়েও প্রশ্ন তুলেছেন
হোসেন বিএনপি মহাসচিব। কোভিড সংক্রমণের পর থেকে সরকারের দুর্নীতির অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন তারা চুরি করছে, ডাকাতি করছে, লুটপাট করছে। করোনা টেস্ট নিয়ে রিজেন্ট হাসপাতাল ডাক্তার সাবরিনা সহ সবাই মিলে লুটপাট করছে। এখন টিকা নিয়েও সরকার লুটপাট শুরু করেছে। অনেক বেশি দাম নিয়ে ভারতের কাছ থেকে টিকা কিনছে। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন স্বাধীনতার 50 বছরে আওয়ামী লীগের সফলতা হচ্ছে। আজকে তারা জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। তারা মানুষকে সত্যিকার অর্থে শৃঙ্খলিত করেছে। দেশের সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং বাংলাদেশের জনগণকে আমরা ঐক্যবদ্ধ করি। এই যে সরকার আমাদের বুকের উপর চেপে বসেছে সেটাকে সরিয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করি। মির্জা ফখরুল আরও বলেন আজকে আমাদের প্রায় 30 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, 500-রও উপরে নেতাকর্মীকে গুম করে ফেলা হয়েছে, হাজার হাজার নেতাকর্মী খুন করা হয়েছে। এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এগিয়ে যেতে হবে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অধ্যাপক তাজমেরি এস.এম. ইসলাম, বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, হাবিবুর নবী খান সুহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শারাফত আলী সুপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি সুপুল বাড়ি সহধর্মিণী বিথিকা বিনতে হুসেন বক্তব্য রাখেন। আগে ভিআইপিদের টিকা দিন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন দরিদ্র, অসহায় আর সাধারণ মানুষ গিনিপিগ না বানিয়ে আগে ভিআইপিদের টিকা দিন। সরকার আগে গরিব মানুষের উপর টিকা প্রয়োগ করে দেখতে চায় তারা বাঁচে না মরে। এরপর সরকারের মন্ত্রী এমপি সহ অন্য ভিআইপিরা টিকা নিতে চাইছেন। বুধবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ফাউন্ডেশন উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ওষুধ বিতরণ অনুষ্ঠানে এইসব কথা বলেন। রিজভী বলেন ভারতে আপনার এই টিকা নিতে গিয়ে মারা গেছে কয়েক জায়গায়। আবার ভারত সরকার বাংলাদেশে শুধু আওয়ামী লীগকে তাদের বন্ধু মনে করে, জনগণকে তারা বন্ধু মনে করে না। তাই তাদের টিকাতে সন্দেহ থাকতে পারে। এমন পরিস্থিতিতে দেশের মানুষকে পার্শ্ববর্তী দেশের টিকার গবেষণা টেস্ট হিসাবে গরিব মানুষের ব্যবহার করবেন না, গিনিপিগ হিসাবে ব্যবহার করবেন না। আগে নিজেরা নিয়ে দেখেন আপনার শরীরে কি প্রতিক্রিয়া হচ্ছে, তারপর গরিব মানুষকে দেওয়ার চেষ্টা করেন। সরকার সমালোচনা করে রিজভী বলেন সরকার লোকজন বলেছে ভোট কেন্দ্রের মতো টিকার কেন্দ্র করা হবে। তাহলে এই সরকারের যে বৈশিষ্ট্য, ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারে না, সুষ্ঠু ভোট হয় না, শুধু আওয়ামী লীগের লোকেরা গিয়ে ব্যালট বাক্স পূর্ণ করে। টিকার কেন্দ্র যদি সারা দেশে সেরকম হয় তাহলে তাই হবে। শুধু আওয়ামী লীগ লোক ও স্থানীয় নেতারা যাদের সার্টিফাই করবেন তারাই টিকা পাবেন। এখানে সাধারণ জনগণ, এখানে ভিন্ন মত, ভিন্ন দলের নেতারা কেউ টিকা সুবিধা পাবেন না। রুহুল কবির রিজভী বলেন যুক্তরাষ্ট্র নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমে টিকা নিয়েছে। এদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান ডাক্তার ফাউসি প্রথমে টিকা নিয়েছে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীকে বলবো নিজেরা তো আছেন, একেবারে নিরাপত্তার চাদরে ঢাকা, ভাইরাস যেন কোনো ফাঁক দিয়ে ঢুকতে না পারে। ঠিক এইভাবে সরকারের সব মন্ত্রীরাই আছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন অধ্যাপক মুর্শিদ খানের সভাপতিত্বে সরকার মাহবুব আহমেদ শামীমের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপির আব্দুল সালাম আজাদ, ছাত্র দলের ইকবাল হোসেন শ্যামল, রকিবুল হাসান রাকিব প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট বাইডেনের নজিরবিহীন নির্বাহী আদেশ। শপথ গ্রহণের পর কোনো সময় অপচয় না করে অনেকগুলো নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্তত 15টি আদেশে তিনি স্বাক্ষর করেছেন এবং আগামী কয়েকদিন আরও কিছু আদেশে তিনি স্বাক্ষর করবেন। হোয়াইট হাউস তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প প্রথম 2 সপ্তাহে 8টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন আর প্রেসিডেন্ট বারাক ওবামা করেছিলেন 9টি আদেশে। প্রথা অনুযায়ী বাইডেনকে চিঠি দিয়ে গেছেন ট্রাম্প। সাম্প্রতিক সময়ের প্রথা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি চিঠি রেখে গেছেন ওভাল অফিসে। প্রেস সেক্রেটারি জেন সাকি সংবাদ সম্মেলনে জানিয়েছেন চিঠিটি খোলার সময় তিনি প্রেসিডেন্টের সাথে তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। তবে চিঠির বিষয়বস্তু জো বাইডেন এককভাবে প্রকাশ করবেন না জানিয়ে জেন সাকি বলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে এখনই কথা বলার কোনো পরিকল্পনা প্রেসিডেন্টের নেই। বাইডেন প্রথম ফোন দিবেন কানাডার প্রধানমন্ত্রীকে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন স্থানীয় সরকার শুক্রবার থেকে বিদেশি নেতাদের ফোন করতে শুরু করেন নতুন প্রেসিডেন্ট। শুরুতেই তিনি কথা বলবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে। তিনি বলেন এই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির সাথে কথা বলার কোনো পরিকল্পনা প্রেসিডেন্টের নেই। তার শুরুর দিনকার কথাগুলো সহযোগী ও সমমানের সাথে বলছেন জেন সাকি। ব্যাটিং অর্ডারে 3 নম্বরে নাজমুলকে পাঠিয়ে 4-এ সাকিবকে নামানোর সিদ্ধান্ত সঠিক মনে করেন কি? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো সম্প্রতি সাকিব আল হাসানকে ব্যাটিং অর্ডারে 4-এ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। গত বিশ্বকাপের আগে সাকিব নিজেই 3-এ ব্যাট করতে চেয়েছিলেন এবং বিশ্বকাপে এই পজিশনে দুর্দান্ত ব্যাট করেছেন, কিন্তু এখন তিনি 3-এ তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ডোমিঙ্গো। কোচের এই সিদ্ধান্তের সঙ্গে আপনি একমত কি? ব্যাটিং অর্ডারে 3 নম্বরে নাজমুলকে পাঠিয়ে 4-এ সাকিবকে নামানোর সিদ্ধান্ত মনে করেন কি?